শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠে টুকিটাকি কিছু কাজকর্ম শেষ করে প্রথমে চান করে এখানে পুজোটা করে নিচ্ছি। আর আজকে আমার সকালে ডিউটি আছে, তো তার জন্য রান্নাবান্না করে আবার সব কিছু কাজকর্ম গুছিয়ে ডিউটিতেও যেতে হবে। আর আজকে বড় কাজ আছে জানো তো, ওই পালোগুলো যে পেস্ট করেছিলাম ওইগুলো আবার ভালো করে ছেঁকেও নিতে হবে। তো তারপর সৌম্য উঠে পড়েছিল, ওর বাবা ব্রাশ করিয়ে দিয়েছে, আর এখানে বর্নভিটা আর ও কেলক্স খাচ্ছে। আর বর্নভিটাটা একটু অল্প করে দেওয়া হয়েছিল, ও বললো আরও নেবে, দিয়ে কৌটো বসিয়ে দিয়ে এসেছিলাম। তো যাই হোক, ও ওদিকে খাচ্ছে, তারপরে আমি রান্না বসিয়েছি এখানে। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এই মাছগুলো না আমার বড়দির বৌমার বাবার বাড়ি থেকে এসেছিল। তো দিদিরা রান্না করেছে, তো আমাকে কিছুটা দিয়েছিল। তো আজকে রান্নাটা করে নিচ্ছি। আর আজকে ভাবছি এই মাছগুলো দিয়ে আজকে টক রান্না করব, একটু মিষ্টি মিষ্টি টক হবে, মানে ওই টমেটো আর লেবু দিয়ে টক করব। কিছু সবজিও কেটে এনেছি। তো ওইদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি, তারপরে এখানে একটু চা করে খাচ্ছি, কারণ রান্না না বসিয়ে যদি চা করে খাই অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই কারণে আগে রান্নাটা বসিয়ে তারপরে এখানে চা করে একটু খাবো এলাম। এদিকে আমার চা খেতে খেতে ওইদিকে রান্নাটাও হয়ে যাবে কিছুটা। তো তারপর ওইদিকে দুধ গরমটা বসিয়ে দিয়ে এলাম, অল্প করে একটু দুধ ছিল। দুধ গরমটা হতে হতে এদিকে আমার চা খাওয়াটাও হয়ে যাবে। আর সকালে এমন একটা অভ্যেসে পরিণত হয়েছে, কিছু খাই আর না খাই, অল্প হলেও একটুখানি হলেও চাটা খেতে হবে। তো সেই কারণে একটু চা খেয়ে নিচ্ছি। তো তারপর রান্নাঘরে চলে এসেছিলাম, মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিচ্ছি। আর কয়েকটা চিংড়ি মাছ আছে, সেগুলো দিয়ে না ভাবছিলাম কারি করবো জানো তো, কিন্তু কারি করতে অনেকটা সময় লাগবে। আর তারপরে অল্প মাছ তো সেই কারণে ভাবলাম আর করব না, আর ডিউটিতে যাব তো অনেকটা দেরি হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম একটু বেশি করে মশলা দিয়ে মাখো মাখো ঝোল টাইপের করব, বেশি পাতলা করব না, ঘন ঘন করব একটু। তো মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখলাম, তারপর এখানে টকটা ছোঁক দিয়ে দিচ্ছি। আর সব রকম শীতের যে সবজি হয় ওইগুলো দিয়ে একটু টক রান্না করছি, লেবু টকটা খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য একটু টক রান্না করলাম। আর এদিকে ঝোলের মশলাটাও করে নিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচিয়েছি জানো তো, ওইগুলো একটু মাছ মাখা করব। আর একটা না ডিম দেখলাম ফেটে গেছে, তো তার জন্য একটু ভাজা করব। তো এখানে টকটা হয়ে গেছিলো, তো এখন লেবুটা দিলাম। আর লেবুটা না লাস্টে দিলে তেতো হয় না, তো সেই কারণে লেবু টক রান্না করলে সবসময় লেবুটা লাস্টে দেওয়ার চেষ্টা করি। তো টকটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। টকটা যদিও তোমাদের দাদাভাই এতটা পছন্দ করে না, তবুও আজকে একটু টমেটো দিয়ে লেবু দিয়ে টক করেছি, হয়তো খাবে। তো যাই হোক, তারপর একটু ডিমটা যে ফেটে গেছিলো সেটা রান্না করে নিচ্ছি। আর ডিম না থেকে গেলে নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে ভাবলাম ডিমটাও ভেজে নিই। তো তারপর ঝোলের মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আলু আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর এখন জল দিয়ে দিচ্ছি। হালকা করে জল দিলাম, মানে অল্প করে, একটু মাখো মাখো করব, বেশিক্ষণ আর ফোটাবো না। সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো এইদিকে ঝোলটা বসছে, তারপর এখানে আলু মাখা আর মাছ মাখা করছি। আলুটা মাখা করছি তার কারণ সমুনা একটু আলু মাখা খেতে পছন্দ করে। আর চিংড়ি মাছ হলে যদিও ও খেয়ে নেয়, তবুও শুধু কি চিংড়ি মাছ দিয়ে খাবে, তো তার জন্য একটু আলু মাখা করলাম। আর ওই মাছটা যে ছিল, তো মাছটা দিয়ে একটু মাখা করলাম পেঁয়াজ দিয়ে, খেতে কিন্তু বেশ ভালোই লাগে মাছ মাখা, তো সেটা করলাম। আর এখানে ঝোলটা হয়ে গেছে, মাখো মাখো করেছি, নামিয়ে নিচ্ছি এখন। আর চিংড়ি মাছের মালাইকারিটা খেতে বেশ ভালোই লাগে, কিন্তু এখন আর সময় নেই বলে রান্না করলাম না। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, এখন কিন্তু ডিউটিতেও চলে যাব। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলায়। তো ডিউটি থেকে এসে চান করে প্রথমে ভাত তরকারিটা গরম করতে বসিয়েছি। তো তার জন্য ভাবলাম এখানে কাপড়গুলো তুলে, যে কাপড়টা আমি আবার ধুয়েছি সেটা রোদে শুকোতে দিয়ে দিই। হালকা রোদ আছে, আর রোদ না থাকলেও কাপড়টা যদি বাইরে শুকোতে দিয়ে দিই জলটা পড়ে যাবে, দিলে ঘরের মধ্যে যখন তুলে রাখবো তখন আর ঘরে জলটা পড়বে না। তো যাই হোক, তারপরে এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ওই গ্যাসটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। দেখবে প্রতিদিন যদি একটা জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তখন কিন্তু জিনিসটা ভালো থাকে। আর যদি তুমি 2 দিন 3 দিন অন্তর পরিষ্কার রাখো তখন কিন্তু জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সেই কারণে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি সব সময় একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে বা পরিষ্কার করে রাখার চেষ্টা করি। যদিও সব সময় বাড়িতে থাকি না, কিন্তু যেটুকু টাইম বাড়িতে থাকি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। কারণ একার সংসারে সব কিছু যদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা
রাখা হয় তখন কিন্তু পরে সেটা একটু নোংরা বেশি হয়ে যায়, তখন একাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটু সমস্যাও হয়। তো তার কারণে চেষ্টা করি প্রত্যেক দিন একটু একটু করে ভালো করে গুছিয়ে বা পরিষ্কার করে রাখার। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে বাসনগুলো যে সকাল থেকে বেরিয়েছিল তো সবগুলো ভালো করে মেজে ঘষে পরিষ্কার করলাম। তো তারপর এখানে শিংটাও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর শিংটা না দেখবে প্রত্যেক দিন যদি মেজে ঘষে পরিষ্কার করা না হয় তখন একটা কালো স্পট পড়ে যায়, তখন উঠতেও সমস্যা হয়। তো সেই কারণে প্রত্যেক দিন আমি অল্প হলেও একটু মেজে ঘষে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, শিংটা মেজে ঘষে পরিষ্কার করে নেওয়ার পর তারপর চারিদিকটা জল পড়েছিল সেটাও মুছে ভালো করে পরিষ্কার করলাম। তো তারপর এখানে বাসনগুলো উল্টে রেখে দিচ্ছি, কারণ এটা আবার জল শুকনো হলে বাস্কেটে ভরে রাখবো। আর প্রত্যেক দিন কিন্তু এইভাবেই কন্টিনিউ করে থাকি, না হলে জলটা যদি থেকে যায় বাস্কেটে তখন কিন্তু বাস্কেটটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো তারপর চলে এলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার জন্য। এখানে দেখতেই পাচ্ছ গুড় আমি কড়াইতে গরম করছি। কয়েকদিন আগে শীতের গুড় কিনেছিলাম, কিন্তু এই গুড়টা যদি কয়েকদিন রেখে দিই তখন কিন্তু নষ্ট হয়ে যায়, গন্ধ করে, খেতেও পারা যায় না। তো সেই কারণে যখনই কিন্তু আমি শীতের গুড় কিনি তো 4-5 দিন পরে কিন্তু বা সঙ্গে সঙ্গে হলেও আমি কিন্তু গুড়টাকে ভালো করে ফুটিয়ে রাখি, কারণ এখন কিন্তু গুড়ের মধ্যে অনেক কিছু ভেজাল থাকে। তো সেই কারণে গুড়টা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। পিওর যদি খাঁটি গুড় হতো তখন কিন্তু নষ্ট হতে অনেকটা সময় লাগে, কিন্তু গুড়ের মধ্যে যদি কেমিক্যাল বা অন্য কিছু থাকে তখন কিন্তু গুড়টা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এখন তো ভেজালের যুগ হয়েছে, তো যে কোনো জিনিসেই কিন্তু সব কিছুতেই কিছু না কিছু মেশানো হচ্ছে। তো আমি যখন গুড়টাও ঢেলেছিলাম তখন নিচে কিন্তু হালকা চিনি মতো বসে গেছিলো। তো এখন তো সব জিনিসেই মেশানো থাকে, তো সেই কারণে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বলে এইভাবে আমি ভালো করে ফুটিয়ে নিই। তো বেশিক্ষণ ফোটাবো না, কারণ চিট চলে এলে সেটা আবার খেতে সমস্যা হবে। তো অল্প জ্বালন দিয়ে গ্যাসটা কমিয়ে হালকা আঁচে কিন্তু 5 মিনিট মতো ফুটিয়ে নেব। তো ফোটানো কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো এটাকে আমি এই গরম অবস্থায় কিন্তু একটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে নেব, না হলে ঠান্ডা হয়ে গেলে কড়াই থেকে ঢাললে তখন কিন্তু একটু কড়াইতে থেকে যায়। তো সেই কারণে গরম অবস্থাতেই আমি কিন্তু কড়াই থেকে একটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। যেহেতু আমি এই টিফিনের মধ্যে কিন্তু রাখবো গুড়টা, তো সেই কারণে এটাতেই ডাইরেক্ট আমি ঢেলে নিলাম। আর এটা ঠান্ডা হলে কিন্তু আমি ফ্রিজে রাখবো। তো এইভাবেই কিন্তু সারা বছর গুড় সংরক্ষণ করা যায়। তো যারা গুড় খেতে পছন্দ করো আমার মতো, তো তারা কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করে গুড়টা ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারো। আর সেরকম হলেও মাঝে মধ্যে গুড় বের করে হালকা একটু ফুটিয়ে বা গরম করে আবার ঠান্ডা করে ফ্রিজেও রাখতে পারো, তাতে কিন্তু গুড়টা অনেক দিন ভালো থাকে। আর গুড় দিয়ে পিঠে খেতে কার না ভালো লাগে বলো। তো সেই কারণে গুড় কিন্তু একটুখানি বেশি এনে আমি এইভাবে সংরক্ষণ করে রেখে দিই। তো এটা ঠান্ডা হলে কিন্তু আমি ফ্রিজে রেখে দেব, এইভাবে অনেক দিন সংরক্ষণ করা যায়। তো তারপর চলে এলাম রান্নাঘরে। এই যে পিঠেগুলো দেখতে পাচ্ছ, আমার না সেজদি দিয়েছিল গতকালকে। তো আমি না একটু এই পিঠেগুলো দুধে সেদ্ধ খেতে পছন্দ করি, তো সেই কারণে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সকালে যেহেতু ডিউটি ছিল তো এগুলো আমি রান্না করতে পারিনি, তো সেই কারণে এখন একটু দুধে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর একটুখানি গুঁড়ো দেবো দুধের মধ্যে, দিলে খেতে বেশ ভালোই লাগবে। এই পুর পিঠেগুলো না গুড় দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। পুরটা দেখলাম গুড় দিয়েই করেছে দিদি, আর এই দুধ দিয়ে যে ফোটালাম এতেও একটু গুড় দিয়েছি, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো যাই হোক, এখন ফুটিয়ে রাখলাম, তো পরে ঠান্ডা হলে খাবো। পিঠে কিন্তু গরম গরম ভালো লাগে না, ঠান্ডা হলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যের সময়। তো বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে সন্ধ্যেটাও দিয়ে দিয়েছি, তারপর একটুখানি খেয়েছি, সমুও খেয়েছে। তো তারপর এই যে বড় হাঁড়িটা দেখতে পাচ্ছ, এই হাঁড়িটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে ওই পালোগুলো যে পেস্ট করেছিলাম ওই পালোগুলো একটু ছেঁকে নেব। আর সময় পাচ্ছি না, তো সেই কারণে যখন ডিউটিতে যাই তো তারপর কিন্তু যখন একটু সময় পাই তো তখন বাড়ির কাজগুলো করার চেষ্টা করি। যেহেতু সকালে ডিউটি গিয়েছিলাম তো কালকেও আবার ডিউটি আছে,
তো সেই কারণে আর কালকে সময় হবে না। তো তার জন্য ভাবলাম আজকেই রাত্রিবেলায় বসে এই কাজটা করে নিই। আর এটা না অনেকটা সময় লাগে, কম করে 2-2.5 ঘন্টা তো সময় লাগবে। তো সেই কারণে রাত্রিবেলায় করে নেব। আর হাঁড়িটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করলাম। আর এই যে এত বড় হাঁড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার শ্বশুর মশাই শাশুড়ি মা এনেছিলেন। তো এটা ব্যবহার হয় না, আগে আগে তো ব্যবহার হতো, কিন্তু আমার বিয়ের পর আমি কিন্তু ব্যবহার হতে দেখিনি। এই হাঁড়িটা কিন্তু ওই ছাদে তোলা ছিল। তো এটা কিন্তু ঠিক হয়েছে যে আমার যে দিদি তাকে দেওয়া হবে। দিদি বলতে আমার হাজব্যান্ডের যে দিদি। তো যেহেতু দিদি এখনও নিয়ে যায়নি, বাড়িতেই ছিল, তো তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম পালো ধোয়ার জন্য একটা হাঁড়ির তো প্রয়োজন। তো সেই কারণে এই হাঁড়িটা নিয়ে আসো, এই হাঁড়িটাইতেই আমি ধুয়ে নেব। তো সেই কারণে নিয়ে এসছে। আর হাঁড়িটা বেশ বড়, জানো তো, সেরকম এখন ব্যবহার হয় না। আগে আগে তো ধান সেদ্ধ হতো, তো তখন হয়তো ব্যবহার করতো শাশুড়ি মা শ্বশুর মশাই। তো এখন যেহেতু আর ধান সেদ্ধ তো হয় না বলতে গেলে, তো সেই কারণে আর ব্যবহারও হয় না, এমনিই ছিল। তো যাই হোক, ওটা দিদিকে দেওয়া হবে। আর যেহেতু বাড়িতে ছিল, এইটা দিয়েই একটু কাজ চালিয়ে নিচ্ছি। আর পালো তৈরি করতে গেলে না অনেকটা জায়গার প্রয়োজন হয়। তো সেই কারণে একটা হাঁড়ির মধ্যে যদি আমি জলটা রেখে দিই তখন কিন্তু সুবিধে হয়, না হলে অনেকগুলো জায়গার প্রয়োজন আছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকেও পালোগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। একটা কাপড় হাঁড়ির ওপর দিয়েছি, তার উপর ওই যে পালোগুলো পেস্ট করে রেখেছিলাম ওই পালোগুলো দিয়ে এমনি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো তারপর চেপে চেপে পালোর যে শক্ত অংশগুলো ওইগুলো ভালো করে বের করে দিতে হবে। এই পালোকে এখন হয়তো একবার ধুয়ে নিচ্ছি, এরপরে কিন্তু আরও 2বার মতো ধুতে হবে। তো অনেকটা সময় লাগে, আর হাতটাও না ব্যথা হয়ে যাচ্ছে পরপর। আর যেহেতু ঠান্ডা লেগে গেছিলো, তো তার কারণে কিন্তু গ্লাভস পরে কাজ করছিলাম। তো ওটা পরেও কাজ করা ঠিকঠাক যাচ্ছেও না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ পালোগুলো কিন্তু বালতির মধ্যে নিচে বসে গেছে। আর এই পালোগুলো কিন্তু অনেকটা পরিমাণেও বেরোয়। তো যাই হোক, পালোগুলো প্রথমবার ধোয়া কমপ্লিট হলো, এরপরে কিন্তু আবার 2বার মতো ভালো করে ধুয়ে নিতে হবে। এই পালোটা খেতে যতটা সময় লাগে তার কিন্তু 1000 গুণ সময় লাগে এটা তৈরি করতে। তো এটার এমনিতেও না অনেকটা দাম, জানো তো, 1 কেজির দাম প্রায় 600 থেকে 700 টাকা করে কেজি। তো যাই হোক, বাড়িতে হয়েছে বলে কাজটা করছি, না হলে এটা করার মতো আমার মানসিকতাও ছিল না, কারণ এটার পেছনে অনেকটা সময় দিতে হয়। তো যারা আমার ব্লগগুলো দেখো তারা নিশ্চয়ই জানবে যে এইটা করতে আমার কয়েকদিন ধরে সময় লাগছে, বা কিভাবে করছি, অনেকটা সময় লাগে। তো যাই হোক, তারপর দ্বিতীয়বার ভালো করে চেপে চেপে আবার ওই পালোর জলটা বের করে নিচ্ছি হাঁড়ির মধ্যে। তারপর ওই শক্ত অংশগুলো ওইগুলো আবার আলাদা বালতির মধ্যে ভরে রাখছি। তো যাই হোক, দ্বিতীয়বার ধোয়ার পর এখন আমি তৃতীয়বার ধুয়ে নেব। তো হাঁড়িটা দেখতে পাচ্ছ প্রায় ভর্তি হয়ে এসছে। তো তার কারণে লাস্ট যে ধুয়ে নিচ্ছি ওটা কিন্তু বালতির মধ্যে আমি কাপড়টা বেঁধে নিয়েছি। তো এখন আলাদা করে ছেঁকে এই বালতির মধ্যে জলটা রাখবো। আর একটা আলাদা করে রাখলাম, তার কারণ হচ্ছে ওই তৃতীয়বার যে পালোটা ধুয়ে নিচ্ছি ওটার মধ্যে আদৌ পালো বসে কি বসে না, তো সেটা দেখবো বলেই কিন্তু আলাদাভাবে আমি জলটা বের করে নিচ্ছি। তো যাই হোক, গ্লাভস পরে কাজ করছিলাম, একেবারে সম্ভব হচ্ছে না ওটা পরে। তো তার কারণে আবার হাতে চেপে চেপে জলটা বের করছি। আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ সময় লাগছে, কম করে আমার 2.5 ঘন্টা মতো সময় লেগেছিল। তো যাই হোক, ঘরে যেহেতু হয়েছে তো তার কারণেই কাজটা করতে হচ্ছে। তো এখন এটাও ভালো করে চেপে চেপে জলটা বের করে নেব। তো যাই হোক, জলটা বের করে নিয়েছি। এখন ওই যে শক্ত অংশগুলো ওইগুলো কিন্তু ওই গামলার মধ্যে ঢেলে রাখলাম, এগুলো না গাছের গোড়ায় দিয়ে দেব। আর এইটা না নিচেরটা প্রচুর পরিমাণে পালো পড়েছে, তো তার জন্য একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই বালতির মধ্যে জলটা ওটা হচ্ছে তৃতীয়বার ধুয়েছি, ওটা একটু আলাদা করে রেখেছি পালো পড়ে কিনা সেটা দেখার জন্য। তো যাই হোক, এখন ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন যদি পরিষ্কার না করি না তো শক্ত হয়ে যাবে ওইগুলো, তো তখন কিন্তু উঠতে সমস্যা হবে। তো সেই কারণে আর ওই হাঁড়িটাও না ওই দিকে রাখবো, তো সেই কারণে ওই দিকটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি।
তো এখন কিন্তু সব কিছু কাজ কমপ্লিট। এখন ওই বালতি আর হাঁড়িটা এক সাইডে সাবধানে রেখে দিতে হবে। আর এই জলগুলো না কম করে 1 দিন বা 2 দিন বসলে তারপর কিন্তু নিচে পালুটা বসে যাবে। তো তখনই কিন্তু উপরের জলটা আমি ফেলে দেব, নিচে যে পালুটা বসে যাবে ওইটা তুলে রাখবো। তো হাঁড়িটা না বেশ ভারী হয়ে গেছে, তো সেই কারণে একা আর সরাতে পারছিলাম না। তো তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে একটু ধরো, একটু সরিয়ে সাইডে রেখে দিই। তো ও একটু হেল্প করলো। তো এখন সাইডে রেখে দিয়েছি, এটা ঢাকা চাপা দিয়ে এখন রেখে দেব পালোটা ভালোভাবে বসে যাওয়ার জন্য। তো তারপর তোমাদের দাদাভাই বাজার থেকে চপ পকোড়া এইগুলো নিয়ে এসছে, কারণ নিয়ে আসতে বলেছিলাম, আজকে রান্না করিনি এই যে কাজগুলো করছিলাম বলে। আর সোমু কিন্তু এখানে খেতেও বসে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।